কথা নয়। তাহলে এখানে আমি কি বললাম যে ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া, তার অপোজিট হচ্ছে ভ্যালু বাড়া অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশন মানে ভ্যালু বাড়া, ডেপ্রিসিয়েশন মানে ভ্যালু কমা। তো এখানে ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারে কার ভ্যালু, কোন ভ্যালুর কথা বলা হচ্ছে? অ্যাসেটের ভ্যালুর কথা বলা হচ্ছে। কোন অ্যাসেট? ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট তাহলে দু ধরনের হয়ে থাকে। আমরা দেখেছি যে ট্যাঞ্জিবল বলে আছে আর ইনট্যাঞ্জিবল বলে আছে। ট্যাঞ্জিবল বলতে তোমার যেগুলো তুমি টাচ করতে পারছো, দেখতে পাচ্ছ, যেমন ফ্যান, এসি, বিল্ডিং, কম্পিউটার। আচ্ছা, ইনট্যাঞ্জিবলের মধ্যে তোমার ইনট্যাঞ্জিবল, ইনট্যাঞ্জিবল যেগুলো তুমি টাচ করতে পারছো না, দেখতে পাচ্ছ না, কিন্তু ফিল করতে পারছো। গুডউইল, বিজনেসের গুডউইল, কপিরাইট, ব্র্যান্ড, হ্যাঁ, এগুলো হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। আচ্ছা, ট্যাঞ্জেবলের মধ্যে আবার দু ধরনের, ডেপ্রিসিয়েবল, ডেপ্রিসিয়েবল অ্যাসেট, ডেপ্রিসিয়েবল, আর একটা হচ্ছে নন ডেপ্রিসিয়েবল। যার ডেপ্রিসিয়েশন হবে, আর একটা হচ্ছে যার ডেপ্রিসিয়েশন হবে না। নন ডেপ্রিসিয়েবল, তুমি নন ডেপ্রিসিয়েবলই লেখো। নন ডেপ্রিসিয়েবলের মধ্যে কি আছে? ও একটি রয়েছে, ল্যান্ড। এর ডেপ্রিসিয়েশন হয় কি? হয় না। আর ডেপ্রিসিয়েবলের মধ্যে সব কিছুই চলে আসবে। কম্পিউটার লিখে দাও এক্সাম্পল হিসাবে, বিল্ডিং লিখে দাও, ব্যাস। তবু এটাকে ডেপ্রিসিয়েবল অ্যাসেট বলতে হবে, কারণ মেনটেন করতে হবে। দেখো, একটা বিল্ডিং তুমি বানালে, সেটার লাইফ 30 বছর। তার মানে তুমি যত টাকা দিয়ে বানালে, সেই টাকার 30,000 টাকা কি আর থাকবে? 30,000 টাকার, আচ্ছা এখানে আমি কি হিসাবে বলবো, যে মার্কেট ভ্যালুর দিকে আমি দেখছি না, মার্কেট ভ্যালুর দিকে আমি দেখছি না, এখানে বলছি যে এখানে বিল্ডিং এর কথা হচ্ছে। বিল্ডিং, তুমি ধরো একটা বিল্ডিং বানালে, সেটা লাইফ কত? 40 বছর। 40 বছর লাইফ, তুমি ধরো 40 লাখ টাকা দিয়ে বানালে, তো 40 বছর শেষে তার কোনো ভ্যালু থাকবে? 40 বছর শেষে তার কোনো ভ্যালু থাকবে? তার মানে 40,000 টাকা দিয়ে যেটা, 40 লাখ টাকা দিয়ে যেটা বানিয়েছো, 40 বছর পরে তার কোনো ভ্যালু থাকবে না। তার মানে ডেপ্রিসিয়েশন হয়েছে, বিল্ডিং এর ভ্যালু ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, হয়ে হয়ে নীল হয়ে গেছে, বা একেবারে 1 লাখে পৌঁছে গেছে। তাহলে আমি বিল্ডিং এ কি বলতে পারি? ডেপ্রিসিয়েবল অ্যাসেট। ঠিক আছে, তুমি আজকে বানালে 40 লাখে, তারপরে 1 বছর পরে ধরো 42 হয়ে গেল কি 45 হয়ে গেল, মার্কেট ভ্যালু আমি দেখছি না, আমি দেখছি তার লাইফ শেষে তার ভ্যালু কোনো থাকছে কিনা। তার মানে ডেপ্রিসিয়েবল অ্যাসেটের ক্ষেত্রে একটা লাইফ থাকবে, আর নন ডেপ্রিসিয়েবল অ্যাসেটের ক্ষেত্রে কোনো লাইফ নেই। আচ্ছা, ইনট্যাঞ্জিবল অ্যাসেটের এক্সাম্পল গুডউইল দিয়েছি, কপিরাইট দিয়েছি। গুডউইল, গুডউইল, কপিরাইট, কপিরাইট, পেটেন্ট, পেটেন্ট। ঠিক আছে, এদের ক্ষেত্রে ভ্যালু কমতে থাকে। এদের ক্ষেত্রে যে ওয়ার্ডটা ইউজ হবে সেটা হচ্ছে অ্যামোর্টাইজেশন। ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ভ্যালু কমবে। তুমি ধরো কপিরাইট কিনেছো 10 বছরের জন্য, কপিরাইট কিনেছো 10 বছরের জন্য 10 লাখ টাকা দিয়ে, প্রথম 1 বছর যদি শেষ হয়ে যায়, তাহলে তোমার ভ্যালু কত থাকছে? প্রপোর্শনেটলি যদি দেখো, কত টাকার বেনিফিট নিয়ে দিয়েছো?
1 লাখ টাকার বেনিফিট নিয়েছো, কারণ তুমি 10 বছরের জন্য যদি 10 লাখ টাকা দাও তাহলে বছরে 1 লাখ টাকা করে তোমার তাহলে প্রপোর্শনেটলি পড়ছে। তো 1 বছর শেষ, কপিরাইটের ভ্যালু আর 9 লাখ। কপিরাইট তুমি ধরো অথার, তুমি পাবলিশিং কোম্পানিকে তোমার কপিরাইট বিক্রি করেছো, ওই বই যে লিখেছো, তোমার কপিরাইট হচ্ছে একটা রাইট যেটা তুমি কি করতে পারো, ক্রিয়েট করতে পারো কার উপরে, যে বইটা তুমি লিখেছো তার উপরে, যাতে কেউ অন্য পার্সন কপি করে না নেয়। তোমার বই যদি না অন্য কেউ যাতে কপি করে নেয়, কপি পেস্ট করে নেয়, তার জন্য তুমি কি করেছো, গভর্নমেন্টের কাছে রেজিস্টার করে কপিরাইট নিয়ে নিয়েছো। আর সেই কপিরাইটটাই তুমি পাবলিশিং কোম্পানিকে বিক্রি করে দিয়েছো 10 বছরের জন্য, সাপোজ 10 লাখ টাকা নিয়ে নিয়েছো। তার মানে কপিরাইট পাবলিশিং কোম্পানি যে 10 বছরের জন্য 10 লাখ টাকা দিল, তার মানে তার প্রত্যেক বছরে কত করে খরচা হবে, মানে যদি দেখা হয় যে 1 বছর শেষ মানে 1 বছর শেষ মানে 1 লাখ টাকার বেনিফিট নেওয়া হয়ে গেল, তো ওটাকেই বলা হচ্ছে অ্যামোর্টাইজেশন। তাহলে ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে কি হয়ে থাকে, অ্যামোর্টাইজেশন হয়ে থাকে। পেটেন্ট জানো তো, পেটেন্ট মানে কি? হ্যাঁ, কোনো কিছু ইনভেন্ট করলে তার উপরে রেজিস্ট্রেশন করানো, যে ইনভেন্ট করেছে, আবিষ্কার করেছে, সে রেজিস্টার করে নেবে, সে আবার কোম্পানিকে দিয়ে দিতে পারে, তার কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে নেবে। এবার কোম্পানি কি করবে, কোম্পানিকে তো লাইফ টাইমের জন্য নাও দিতে পারে, বলতে পারে 5 বছর ইউজ করো, ঠিক আছে। তাহলে 5 লাখ টাকা ধরো কোনো কোম্পানি কিনেছে, 5 লাখ টাকা দিয়ে কিনেছে, 5 বছর ইউজ করবে, তাহলে প্রত্যেক বছর বেনিফিট কত করে নেবে, কত টাকার বেনিফিট নিচ্ছে, 1 লাখ করে। তার মানে তুমি তোমার প্রফিট অ্যান্ড লসে কত করে দেখাবে, 1 লাখ করেই দেখাবে। কি পারপাসে খরচা দেখাবে, অ্যামোর্টাইজেশন অফ পেটেন্ট। অ্যামোর্টাইজেশন ওয়ার্ডটা ইউজ হবে, অ্যামোর্টাইজেশন, ডেপ্রিসিয়েশন নয়, লাইফ থাকবে 5 বছরই দেখাবে। 5 বছর পরে তোমার সাথে তো এগ্রিমেন্ট হয়েছে, তুমি ধরো পাবলিশিং কোম্পানির সাথে এগ্রিমেন্ট হয়েছে 5 বছর, তো 5 বছরই সে ইউজ করবে, তার বেশি ইউজ করতে পারবে না, আবার এগ্রিমেন্ট করতে হবে বা অন্য কাউকে দিতে পারে। কিছু গানে ওগুলো ছেড়ে দাও। দেখো, যে প্রথমে বানাবে তাকেই প্রথমে রেজিস্টার করে নিতে হবে, তুমি রেজিস্টার না করলে অন্য কেউ করে নিতে পারে। আর রেজিস্টার করতে হবে, কি ব্যবসা করলেও তো জানার দরকার নেই, তুমি খেতে পাওনি, আমি খেতে পাইনি, কি রেজিস্টার করবো, ওসব কথা চলবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো ডেপ্রিসিয়েশন, আমাদের টেকনিক্যাল ডেফিনেশন কি রয়েছে, দেখো টেকনিক্যাল ডেফিনেশন এখানে কি বলেছে, টেকনিক্যাল ডেফিনেশন কি বলেছে, ডেপ্রিসিয়েশন মে বি ডিফাইন্ড allocation of cost of a fixed asset to the period in which service are received from the asset। তাহলে এটা কি বলে গেল, যে এটা হচ্ছে কস্টের অ্যালোকেশন, ডেপ্রিসিয়েশন হচ্ছে কস্টের অ্যালোকেশন, অ্যালোকেট করবে কোন পিরিয়ডে, টু দ্য পিরিয়ডস, ওই পিরিয়ডগুলোতে ইন হুইচ সার্ভিস আর রিসিভ ফ্রম দ্য অ্যাসেট, যে পিরিয়ডের জন্য তুমি সার্ভিস নিচ্ছ। ধরো তুমি বললে কি আমার এই চেয়ারের লাইফ আছে 10 বছর, কিনেছিলে ধরো 2000 টাকায়, কিনেছিলে 2000 টাকায়, চেয়ারের লাইফ ধরেছো 2 বছর, 10 বছর, 10 বছর চলবে, 2000 টাকায় কিনেছো, তার মানে প্রত্যেক বছরের কস্টের অ্যালোকেশন কি হবে, 500 টাকা, কেন 10 দিয়ে ভাগ করলে 200 টাকা করে হবে। আমি 2000 টাকার চেয়ার ধরলাম, তুমি ভেবেছো আমার চলবে 10 বছর, তার মানে কস্টের অ্যালোকেশন প্রত্যেক বছর কত করে হবে, 200 করে, 2000/10, তার মানে প্রত্যেক বছর আমার ডেপ্রিসিয়েশন হবে ওই ফার্নিচারের 200 করে, ভ্যালুর ডেপ্রিসিয়েশন হবে। সেটা ওনারের উপর ডিপেন্ড করছে, ওনার ডিসাইড করবে, যে বিজনেস করছে সে ডিসাইড করবে, কোম্পানি। তাহলে তুমি বললে কি লাইফ কিভাবে ডিসাইড হবে, তাই তো, লাইফ কিভাবে ডিসাইড হবে, কোম্পানি অ্যাক্টে
যদি কোম্পানি হয়, কোম্পানি একটা প্রত্যেকটা অ্যাসেটের লাইফ বলা আছে। আজকে কেউ অ্যাকাউন্টেন্ট চলে গেল, সে বললো না আমার তো এই অ্যাসেটের এই লাইফ, বা ম্যানেজমেন্ট বললো আমার এই অ্যাসেটের এই লাইফ হবে, বললে হবে না। কোম্পানি একটা বলা রয়েছে যে কোন অ্যাসেটের কত লাইফ হবে। তুমি একটু আধটু এদিক ওদিক করতে পারো, তুমি একেবারে হেরফের করতে পারবে না। সাপোজ একটা বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর লাইফ বলেছে 60 বছর, তো ম্যানেজমেন্ট ডিসাইড করতে পারে কি সেটা 65 হবে, কিছুটা ভেরিয়েশন করাতে পারে। তুমি বলবে কি 100 বছর হবে, লাইফ বলতে পারবে? তার আগে ভেঙে যেতে পারে, ভেঙে গেলে সেই বছর লস হিসাবে দেখানো হবে। ইনকাম ট্যাক্সের রুলে, হ্যাঁ ঠিক, ইনকাম ট্যাক্সে দেখো কোম্পানি অ্যাক্টে ডেপ্রিসিয়েশনের রেট বলা রয়েছে, ইনকাম ট্যাক্সের একটা ডেপ্রিসিয়েশনের রেট বলা রয়েছে। তুমি যখন ইনকাম ট্যাক্স পে করছো গভর্নমেন্টকে, তখন কিন্তু ডেপ্রিসিয়েশন, তুমি যখন প্রফিট অ্যান্ড লসে দেখাচ্ছ অ্যাসেটের ডেপ্রিসিয়েশন এত টাকার হয়েছে, এটা লস, সেটা কিন্তু ইনকাম ট্যাক্সের রুল ফলো করে করতে হবে। পার্সেন্টেজ বলা রয়েছে, ইনকাম ট্যাক্সের পার্সেন্টেজ বলা আছে। আচ্ছা ইনকাম, দেখো পরে পরে বুঝতে পারবে, এখন জেনে রাখো যে ইনকাম ট্যাক্সে ডেপ্রিসিয়েশনের রেট রয়েছে, কত পার্সেন্টেজে ডেপ্রিসিয়েশন হবে। আমি যখন আমি এখন একটা এক্সাম্পল দিলাম না, যে চেয়ারের দাম হচ্ছে 2000 টাকা, আর সেটা 10 বছরের লাইফ, তার মানে প্রত্যেক বছর 200 করে ডেপ্রিসিয়েশন হচ্ছে। তার মানে পার্সেন্টেজে যদি দেখে নাও, কত পার্সেন্টেজে ডেপ্রিসিয়েশন হচ্ছে? 10%-এ হচ্ছে, 10%-এ হচ্ছে। সিমিলারলি ইনকাম ট্যাক্সের রুলে বলা রয়েছে, তুমি যখন ইনকাম ট্যাক্স পে করবে গভর্নমেন্টকে, তখন যখন তুমি বিজনেসের ইনকাম ডিসাইড করছো, তখন বলছে তুমি তোমার প্রফিট অ্যান্ড লসে যে ডেপ্রিসিয়েশনটা দেখাবে, আমাদের যে রুলে যেই রেটটা রয়েছে সেই হিসাবে রেট ফলো করে ডেপ্রিসিয়েশনটা দেখাবে। না, আলাদা আলাদা অ্যাসেটের জন্য আলাদা আলাদা ডেপ্রিসিয়েশন রেট রয়েছে, ঠিক আছে। তাহলে ওগুলো আমরা পরে পড়বো। ডাইরেক্ট ট্যাক্সে রয়েছে, সেখানে গিয়ে পড়বো ডাইরেক্ট ট্যাক্সে ডেপ্রিসিয়েশনের রেট কি রয়েছে, ঠিক আছে। অ্যাডভান্স অ্যাকাউন্টসে রয়েছে যে কোম্পানির হিসাবে ডেপ্রিসিয়েশনের রেট কি রয়েছে। তো এখন ডিটেল ডিসকাশনে যাচ্ছি না, এখন যতটা লিমিটেড থাকা যায় সেই হিসাবে দেখো। তাহলে এখানে কি রয়েছে, ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে কস্টের অ্যালোকেশন। কোন পিরিয়ডের অ্যালোকেশন করবে? যত বছর তুমি বেনিফিট পাবে ডিসাইড করেছো, ওটাই, আর কিছুই নেই। এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখে নাও। এখানে এক্সাম্পল কি আছে, মেশিনারির কস্ট কত আছে? 1,00,000 টাকা, লাইফ কত ধরেছে? 10 বছর। তাহলে প্রত্যেক বছর কত করে দেখাবে? 10,000 করে দেখাবে। প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশন 10,000 দেখাবে। কোথায় দেখাবে? এই যে আমরা ব্যালেন্স প্রফিট অ্যান্ড লস বানিয়ে রেখেছিলাম না, কোথায় বানিয়ে রেখেছিলাম? প্রফিট অ্যান্ড লস বানিয়ে রেখেছিলাম প্রফিট ডিসাইড করার জন্য, এই যে প্রফিট অ্যান্ড লস বানিয়ে রেখেছিলাম। এখানে তুমি তাহলে টু ডেপ্রিসিয়েশন দেখিয়ে দেবে, ডেপ্রিসিয়েশন অন মেশিন, তার মানে এটা এক ধরনের লস, 10,000 টাকা দেখিয়ে দেবে। তার ফলে তোমার লস বেড়ে যাবে, তাই তো। আর যদি প্রফিট হয়ে থাকে, প্রফিট কমে যাবে, প্রফিট কমে যাবে যদি প্রফিট হয়ে থাকে, তুমি যেহেতু এটা দেখাচ্ছ। জার্নাল পরে আসছি, সব আছে, ধৈর্য রাখো, সব আছে, ধৈর্য রাখো। আচ্ছা এরপরে এসে যাও যে কজেস অফ ডেপ্রিসিয়েশন, কি কি কারণে ডেপ্রিসিয়েশন হয়ে থাকে, কি কি কারণে ডেপ্রিসিয়েশন হয়ে থাকে আমরা দেখে নেব। ওয়্যার অ্যান্ড টিয়ার, ওয়্যার অ্যান্ড টিয়ার বলতে তুমি ইউজ করছো তার ফলে ডেপ্রিসিয়েশন হচ্ছে, এটা তুমি তাহলে লিখে রাখতে পারো সিম্পল ল্যাঙ্গুয়েজে, ফর ইউজ, ইউজ করার জন্য ডেপ্রিসিয়েশন, ডিউ টু ইউজ, ইউজ করার জন্য। আরেকটা হচ্ছে প্যাসেজ অফ টাইম, প্যাসেজ অফ টাইম তো বলারই কিছু নেই, তুমি একটা মেশিনারি কিনে ফেলে রেখেছো, তবুও ডেপ্রিসিয়েশন হবে কি হবে না? ধরো কম্পিউটার কিনে ফেলে রেখেছো, চালাওনি, ডেপ্রিসিয়েশন হবে, 3 বছর পরে দেখবে আর চলছেই না, ডেপ্রিসিয়েশন হবে। অবসোলেসেন্স, অবসোলেসেন্স মানে টেকনোলজিক্যাল চেঞ্জ, টেকনোলজি চেঞ্জ হওয়ার ফলে তোমার অ্যাসেটের ভ্যালু কমে যাবে। ধরো একটা মেশিনারি আজকে নিয়ে এলে, সেই মেশিনারিকে কাজে লাগিয়ে এখন প্রোডাকশন করা হচ্ছে, যেই এখন সেই প্রোডাক্টের ডিমান্ড রয়েছে, প্রোডাকশন হচ্ছে, কিন্তু 2 বছর পরে সেই প্রোডাক্টের আর দাম না থাকতেও পারে,
তার ফলে তুমি যে মেশিনটা নিয়ে এসেছিলে ওই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করার জন্য, তার ভ্যালু কি আর থাকবে? থাকবে না, কারণ টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, তোমাকে নতুন টেকনোলজি নিয়ে আসতে হবে। তার ফলে আগের যে টেকনোলজির মেশিনারি ছিল বা কোনো অ্যাসেট ছিল তার ভ্যালু কমে যাবে। যেমন মোবাইলের কথা বলি, যে তোমার 4G 5G এসে গেলে তাহলে 4G মোবাইলের ভ্যালু কমে যাবে। তো ওটাই বলছে যে অবসোলেসেন্স, অবসোলেসেন্সের ভ্যালু তোমার ডেপ্রিসিয়েশন হবে। ফোর্থ পয়েন্ট রয়েছে এক্সহশন। এক্সহশন বলতে তুমি যখন কোনো অ্যাসেট থেকে রিসোর্স বের করে নেবে তার ভ্যালু কমবে। ধরো কয়লা খনি ছিল, একটা কয়লা খনি লিজ নিয়েছো, কয়লা খনি কয়লা তোলার জন্য, কয়লা তুলে বিক্রি করবে। তো লিজ নিয়েছো ধরো 10 কোটি টাকা, সেটা তোমার কাছে অ্যাসেট এখন, প্রত্যেক বছর সেখান থেকে কয়লা বের করছো, তো পরের বছর কি 10 কোটিই থাকবে? তো ওটা কোন পয়েন্ট হলো? এক্সহশন, এক্সস্ট হয়ে যাবে, এক্সস্ট, এক্সহশন, এক্সহশন। তাহলে 4টে পয়েন্ট রয়েছে: ইউজের ফলে, ইউজ না করার ফলে, টেকনোলজি চেঞ্জের ফলে, আর রিসোর্স বের করে নেওয়ার ফলে। এক্সহশন হচ্ছে রিসোর্স বের করে, অ্যাসেটের ভ্যালু কমবে। 4টে কারণ। আচ্ছা, ডেপ্রিসিয়েশন কেন চার্জ করতে হবে, কেন দেখাতে হবে, তার 4টে পয়েন্ট রয়েছে। প্রথম পয়েন্টটা তো বুঝতেই পারবে যে আমাকে যদি ট্রু প্রফিট জানতে হয়, বিজনেসের অ্যাকচুয়াল কত প্রফিট হয়েছে সেটা যদি জানতে হয়, তাহলে আমি তো ডেপ্রিসিয়েশন দেখাবোই। কোথায় দেখাবো? প্রফিট অ্যান্ড লসে দেখাবো। আমি যদি ডেপ্রিসিয়েশন না দেখাই, আমি যে ফার্নিচারটা ইউজ করছি 10 বছর ধরে, প্রত্যেক বছর যদি না আমি 200 করে দেখাই, তাহলে কি আমার প্রফিট বেরোবে? অ্যাকচুয়াল প্রফিট বেরোবে না। তোমাকে দেখাতে হবে অ্যাকচুয়াল প্রফিট বের করার জন্য ডেপ্রিসিয়েশন দেখাতে হবে অ্যাকাউন্টসে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। আচ্ছা, আরেকটা বলেছে রিপ্লেসমেন্ট অফ অ্যাসেট। রিপ্লেসমেন্ট অফ অ্যাসেটের কারণেও তোমাকে ডেপ্রিসিয়েশন দেখাতে হবে। কারণ ধরো তুমি ডেপ্রিসিয়েশন দেখাচ্ছ না, সাপোজ তুমি ডেপ্রিসিয়েশন দেখাচ্ছ না, তার ফলে কি হবে? তোমার প্রফিট বেড়ে থাকবে, থাকবে কি থাকবে না? কি হলো, তুমি কোথায় আছো? শুনছো তো? এগুলো সব মুখস্থ করার কিছু জিনিস নেই, এগুলো বুঝার আছে। নোটস নয় যে মুখস্থ করে চলে আসবো পরের দিন। তাহলে কি বললাম? রিপ্লেসমেন্ট অফ অ্যাসেট, রিপ্লেসমেন্ট অফ অ্যাসেট করার জন্য তোমাকে ডেপ্রিসিয়েশন করতে হবে। কারণ ধরো তুমি ডেপ্রিসিয়েশন দেখাচ্ছ না, তার ফলে কি হবে? তোমার প্রফিট অ্যান্ড লসের কি হবে? প্রফিট বেড়ে যাবে। তার ফলে তুমি কি করবে? ডিস্ট্রিবিউট করে দেবে। কাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে? যদি কোম্পানি হয়, শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে টাকা, প্রফিট ডিস্ট্রিবিউট হয়ে যাবে। পার্টনারশিপ ফার্ম হলে পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। কিন্তু 10 বছর পরে তো আবার কিনতে হবে ওটা, কিন্তু তুমি সেই টাকাটাকে সরিয়ে রাখছো না, প্রফিট থেকে কমাচ্ছ না। তুমি যেহেতু ডেপ্রিসিয়েশন দেখাচ্ছ না, তার মানে প্রফিট বেড়ে থাকছে, আর সেই বাড়তি প্রফিট থাকার জন্য সে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তার ফলে যখন 10 বছর পরে বা 5 বছর পরে টাইম এলো সেটাকে রিপ্লেস করার, তখন বলছে টাকা নেই, সব টাকা তো ডিস্ট্রিবিউট। বুঝতে পারলে? তার মানে তোমাকে যদি টাইমলি অ্যাসেটকে রিপ্লেস করতে হয়, ডেপ্রিসিয়েশন দেখাতে হবে, তার ফলে প্রফিট কমে যাবে। সে আইডিয়া থাকবে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মেন পয়েন্ট তুমি টাইমলি অ্যাসেটকে রিপ্লেস করতে পারবে না। আর ট্রু ফেয়ার ভিউ অফ ফাইন্যান্সিয়াল পজিশন, তুমি যদি ফাইন্যান্সিয়াল পজিশনের ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেখাতে চাও, ফাইন্যান্সিয়াল পজিশন মানে কি? অ্যাসেটের কথা বলে আর লাইবিলিটির কথা বলে। ফাইন্যান্সিয়াল পজিশন তোমার আর্থিক অবস্থা মানে কি? কত অ্যাসেট আছে, ব্যাংক ব্যালেন্স কত আছে, ল্যান্ড বিল্ডিং কত আছে। তাহলে তুমি যদি তোমার তোমার বিজনেসের, তোমার কোম্পানির ট্রু অ্যান্ড ফাইন্যান্সিয়াল পজিশন দেখাতে চাও, তাহলে তোমাকে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। ধরো বিল্ডিং কিনেছিলে 20 বছর আগে, তার ডেপ্রিসিয়েশন চার্জ করোনি, এখনো আগে 20 বছর আগে কিনেছিলে 20 লাখ টাকা, এখনো দেখাচ্ছে 20 লাখই আছে। বা ফার্নিচার কিনেছিলে 10,000 টাকায়, এখনো দেখাচ্ছে 10,000ই আছে, 10 বছর আগে কিনেছিলে। অ্যাকচুয়ালি কি 10,000 আছে সেটা? তার মানে যতটা ডেপ্রিসিয়েশন হয়ে গেছে ওই অ্যাসেটের, সেটা কি করতে হবে? মাইনাস করতে হবে। বাকিটা দেখাতে হবে যে আমার এত টাকার বিল্ডিং আছে, এত টাকার ফার্নিচার আছে, এত টাকার কম্পিউটার আছে। কম্পিউটার 3 বছর আগে কিনেছিলে, 50,000-এ কিনেছিলে, এখনো দেখাচ্ছে 50,000 টাকা আছে, 3 বছর তো ইউজ হয়ে গেছে, তার ডেপ্রিসিয়েশনটা মাইনাস করো।
তাহলে মানে ট্রু ফাইন্যান্সিয়াল পজিশন জানতে গেলে, ফাইন্যান্সিয়াল পজিশন অ্যাসেট, ফাইন্যান্সিয়াল পজিশন বলতে অ্যাসেটের কথা বলছি, ট্রু ফাইন্যান্সিয়াল পজিশন জানতে গেলেও তোমাকে ডেপ্রিসিয়েশন দেখাতে হবে। তাহলে তিনটে পয়েন্ট বুঝতে কোনো অসুবিধা আছে? নেই। ম্যাচিং কনসেপ্ট কি বলেছে? এই ম্যাচিং কনসেপ্ট জানতে গেলে তোমাকে সেই ব্যাক স্টেজে ফিরে যেতে হবে, মানে প্রথমের যে কিছু কনসেপ্ট ছিল, প্রথমে কিছু কনসেপ্ট ছিল না, সেই কনসেপ্ট, ম্যাচিং কনসেপ্ট সেখানে ছিল কি ছিল না? ছিল, ছিল। ম্যাচিং কনসেপ্ট কি বলেছিল? তুমি কোনো বছরের যদি প্রফিট বের করতে চাও, তুমি যদি কোনো বছরের প্রফিট বের করতে চাও, সেই ইয়ারে তোমাকে রেভিনিউ নিতে হবে, রেভিনিউ বলতে ইনকাম নিতে হবে, আর সেই ইয়ারে তোমাকে নিতে হবে এক্সপেন্স বা লস। সেই ইয়ারের রেভিনিউ নিতে হবে, সেই ইয়ারের রেভিনিউ রেভিনিউ নিতে হবে, আর এক্সপেন্স আর লস নিতে হবে। রেভিনিউ থেকে এক্সপেন্স লস মাইনাস করবে, তাহলে পেয়ে যাবে প্রফিট, নেট প্রফিট, অ্যাকচুয়াল প্রফিট পাবে। আর তুমি কি করছো? তুমি যদি না ডেপ্রিসিয়েশন না দেখাও, তাহলে কি হবে? ওই যে চেয়ারের এক্সাম্পল দিলাম, 200 টাকা করে প্রত্যেক বছর লস হচ্ছে, তুমি দেখাচ্ছ না, তার মানে তোমার তো ম্যাচিং কনসেপ্ট ভায়োলেট হচ্ছে। ম্যাচিং কনসেপ্ট কি ভায়োলেট হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? ম্যাচিং কনসেপ্ট ভায়োলেট হচ্ছে। তোমার লস দেখানোর কথা কোনো ইয়ারের প্রফিট বের করার জন্য, আর তুমি সেই লসটাকে যদি না কনসিডার করো অ্যাজ ডেপ্রিসিয়েশন, তাহলে তোমার ম্যাচিং কনসেপ্ট ভায়োলেট হচ্ছে। তাহলে ডিউ টু ম্যাচিং কনসেপ্ট তোমাকে ডেপ্রিসিয়েশন দেখাতে হবে। তাহলে চারটে পয়েন্ট ক্লিয়ার কি ক্লিয়ার না? অ্যাকচুয়াল প্রফিট জানতে গেলে, অ্যাকচুয়াল ফাইন্যান্সিয়াল পজিশন জানতে গেলে, আর অ্যাসেটকে রিপ্লেস করতে গেলে টাইমলি, আর ম্যাচিং কনসেপ্টের রুলস ফলো করতে গেলে ডেপ্রিসিয়েশন দেখাতে হবে। এখনই বললাম কি, প্রপাইটরকে ডিসাইড করতে হবে, প্রপাইটরশিপ বিজনেসের ক্ষেত্রে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারকে ডিসাইড করতে হবে বা ম্যানেজমেন্টকে ডিসাইড করতে হবে লাইফ কি হবে বা কত রেটে ডেপ্রিসিয়েশন করবে কোনো অ্যাসেটের। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কোম্পানি অ্যাক্টে বলা রয়েছে কোনো অ্যাসেটের লাইফ কি হবে, সেই হিসাবে ফলো হবে। আচ্ছা, তাহলে আমরা আগে এগিয়ে যাব, এরপরে কি আছে? মেথডস অফ, আচ্ছা তোমাদের বইতে কি আছে? ফ্যাক্টরস টু বি আছে, আমার আছে, দেখা যাক। আচ্ছা এটাতে আমি পরে আসছি, এটাতে পরে আসছি। মেথড অফ ডেপ্রিসিয়েশন, মেথড অফ ক্যালকুলেটিং ডেপ্রিসিয়েশন। কত টাকার ডেপ্রিসিয়েশন হবে, কত টাকার ডেপ্রিসিয়েশন আমি এবছর দেখাবো? আমার একটা কম্পিউটার রয়েছে, আমি সেটা এবছর কত টাকার ডেপ্রিসিয়েশন দেখাবো? 50,000 টাকার কম্পিউটার রয়েছে, কত টাকার এই বছর ডেপ্রিসিয়েশন দেখাবো? তার জন্য কটা মেথড রয়েছে? দুটো মেথড। স্ট্রেট লাইন, অল্টারনেটিভলি তার নাম কি আছে? একই জিনিস, নাম আলাদা। রিটেন ডাউন ভ্যালু, ডিমিনিশিং রিডিউসিং, নাম আলাদা, একই জিনিস। তাহলে দুটো মেথড রয়েছে, স্ট্রেট লাইন মেথড, রিটেন ডাউন ভ্যালু মেথড। স্ট্রেট লাইন মেথড, রিটেন ডাউন ভ্যালু মেথড। স্ট্রেট লাইন মেথডে কি বলেছে? স্ট্রেট লাইন মেথডে বলছে তুমি অ্যাসেটের কি নেবে, অ্যাসেটের নেবে, স্ট্রেট লাইন মেথডে কত টাকার ডেপ্রিসিয়েশন হবে কোনো অ্যাসেটের, ফিক্সড অ্যাসেটে ডিসাইড করতে গেলে তোমাকে তিনটে জিনিস চাই। একটা হচ্ছে অ্যাসেটের কস্ট নিয়ে নাও, আর অ্যাসেট থেকে তোমার কত টাকা পাওয়া যেতে পারে লাইফ শেষে। ধরো চেয়ারটা আমি যদি 10 বছর শেষেও বিক্রি করি, 10 টাকা 20 টাকাও তো পাওয়া যেতে পারে, সেটার কথাই বলেছে। যে এস্টিমেটেড স্ক্র্যাপ ভ্যালু নিয়ে নাও, কত টাকা পেতে পারো সেল করে, এস্টিমেট করতে হবে। আর কত লাইফ কত। তাহলে কি বললাম যে তিনটে ফ্যাক্টর লাগবে কোন মেথডে? ডেপ্রিসিয়েশন বের করতে গেলে স্ট্রেট লাইন মেথডে কত টাকার ডেপ্রিসিয়েশন আমি এই বছর দেখাবো সেটা ডিসাইড করতে গেলে তিনটে ফ্যাক্টর লাগবে। একটা হচ্ছে কস্ট অ্যাসেটের, দুই হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু, যদি তুমি ডিসাইড করতে পারো, এস্টিমেট করতে পারো স্ক্র্যাপ ভ্যালু কি 10 বছর পরে কত টাকা পাওয়া যাবে, 50 টাকা কি 60 টাকা, সেটা লিখবে। আর ইউজফুল লাইফ লাগবে। ইউজফুল লাইফ কি করতে হবে? ডিভাইড করতে হবে।
তাহলে সাপোজ কোনো অ্যাসেটের কস্ট হচ্ছে 1 লাখ টাকা, তার স্ক্র্যাপ ভ্যালু তুমি এস্টিমেট করছো কি 10 বছর পরে লাইফ হচ্ছে 10 বছর, 10 বছর পরে সেখান থেকে 1000 টাকা পাবো। 1000 টাকা তো পাবোই, তুমি এস্টিমেট করছো 1000 টাকা, এখানে আমি 1000 না করে 10,000 করে দিচ্ছি, 10,000 টাকা পাবো 10 বছর পরে। তার মানে এটা হচ্ছে এস্টিমেটেড স্ক্র্যাপ ভ্যালু। তাহলে এখানে প্রত্যেক বছর আমি ডেপ্রিসিয়েশন কত করে দেখাবো? 9,000 করে, প্রত্যেক বছর 9,000 9,000 9,000, 90,000 কমপ্লিট। আর 10,000 টাকা তো ওই দিক থেকে সেল করে আসবে। বুঝতে পারলে? এটা কোন মেথড? স্ট্রেট লাইন মেথড। তাহলে স্ট্রেট লাইন মেথডে তুমি প্রত্যেক বছর দেখাবে ডেপ্রিসিয়েশন 9,000 করে, যে ডেটা অ্যাভেলেবেল রয়েছে। মেশিন মেশিন বা কোনো অ্যাসেট হচ্ছে 1 লাখ টাকা, তার লাইফ 10 ধরেছি, আর স্ক্র্যাপ ভ্যালু ধরেছি 10,000 টাকা, 10 বছর করে সেল করে পাবে। স্ক্র্যাপ ভ্যালু তাহলে বুঝতে পারলে লাইফ শেষে যে ভ্যালুটা তুমি পেতে পারো স্ক্র্যাপ। আচ্ছা, ওটাই ছিল উপরে লেখা, আমি সেই জন্য এটা আগে বলিনি। ওটাই লেখা রয়েছে দেখো, এস্টিমেটেড ইউজফুল লাইফ, স্ক্র্যাপ ভ্যালু, কস্ট অফ অ্যাসেট। স্ক্র্যাপ ভ্যালুকে আরেকটা নামে বলা হয় রেসিডুয়াল ভ্যালু। রেসিডুয়াল ভ্যালু আর স্ক্র্যাপ ভ্যালু, ঠিক আছে। কোনো ডাউট আছে? আচ্ছা, একটা এক্সাম্পল দেওয়া রয়েছে স্ট্রেট লাইন মেথডে, দেখে নাও। এখানে বলেছে একটা নতুন মেশিনারি 1 লাখ টাকা কিনেছে 17 সালের শুরুতে, এক্সপেক্ট করছে মেশিন 4 বছর তো চলবেই, আর ডিসাইড করছে কি 4 বছর পরে যদি সেল করি এটা 20,000 টাকা তো আসবেই, এস্টিমেটেড রেসিডুয়াল ভ্যালু। তাহলে প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন কত করে দেখাবে? 20,000 করে দেখাবে ডেপ্রিসিয়েশন প্রত্যেক বছর। 20,000 20,000 20,000 20,000, 80,000 টাকা ডেপ্রিসিয়েশন দেখিয়ে দিল, আর 20,000 তো সেল করে আসে প্রত্যেক বছর 20,000 করে। তাহলে আচ্ছা, এরপরে আমরা চলে আসবো রিটেন ডাউন ভ্যালু মেথডে। রিটেন ডাউন ভ্যালু মেথডে ডেপ্রিসিয়েশন কি হবে, মানে কত টাকা ডেপ্রিসিয়েশন হবে, এটা কি ধরনের সিস্টেম রয়েছে দেখো। এতে তোমাকে রিটেন ডাউন ভ্যালু মেথডে তোমাকে লাইফ এস্টিমেট করার দরকার নেই। রিটেন ডাউন ভ্যালু মেথডে ডেপ্রিসিয়েশন বের করতে গেলে অ্যাসেটের লাইফ এস্টিমেট করার দরকার নেই, তোমাকে পার্সেন্টেজ ডিসাইড করতে হবে। আমার যে অ্যাসেটটা রয়েছে এর কত পার্সেন্টেজ ডেপ্রিসিয়েশন হতে পারে আজ 1 বছর ইউজ করলে, এর 10% হবে কি 20% হবে কি 15% হবে, সেটা ডিসাইড করতে হবে। তো রিটেন ডাউন ভ্যালু মেথডে শুধুমাত্র পার্সেন্টেজ ডিসাইড করতে হবে, লাইফ ডিসাইড করার দরকার নেই। সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে হবে। ধরো কোনো একটা অ্যাসেট 1 লাখে কিনেছো, তা ফার্স্ট প্রত্যেক বছর যদি 10% করে ডেপ্রিসিয়েশন হয়, তার মানে প্রথম বছর 10,000, তারপরের বছর 10,000 নয়, কমে যাবে, 8,000 না 9,000 হবে। দেখো মেথডটা কিভাবে রয়েছে দেখো, তাহলে এখানে একটা মেশিন কিনেছে, আমরা তাহলে কোন মেথড দেখছি? রিটেন ডাউন ভ্যালু মেথড। এগুলোও মনে রাখতে পারো, কারণ কখনো এই নাম না দিয়ে তোমাকে এই নামও দিয়ে দিতে পারে, ডিমিনিশিং ব্যালেন্স মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড। তাহলে 1 লাখ টাকার মেশিন ডেপ্রিসিয়েশনের রেট এস্টিমেট করেছে 20%। তুমি এস্টিমেট করেছো কি আমার এই মেশিনের ডেপ্রিসিয়েশন প্রত্যেক বছর 20 করে কমতে থাকবে, যত টাকা কিনেছিলাম তার 20 করে কমতে থাকবে ডেপ্রিসিয়েশন। তাহলে ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন কত হবে? 1 লাখের 20,000 ডেপ্রিসিয়েশন হবে। তারপরের বছরের ডেপ্রিসিয়েশন 1 লাখ থেকে আগের বছরের 20,000 মাইনাস করো, অলরেডি 20,000 ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, তার মানে 16,000 হবে। তারপরের বছর 80,000 থেকে আবার মাইনাস করবে 16,000, বাকিটার উপরে এইভাবে চলতে থাকবে। তার মানে রিটেন ডাউন ভ্যালু মেথডে তোমার ডেপ্রিসিয়েশন, কোনো অ্যাসেটের ভ্যালু কখনোই নীল হবে না। তাহলে আমি কি বললাম যে রিটেন ডাউন ভ্যালু মেথডে অ্যাসেটের ভ্যালু কি জিরো হয়ে যাবে কখনো? না।
রিটেন ডাউন ভ্যালু মেথডে অ্যাসেটের ভ্যালু কখনোই জিরো হবে না, কারণ কিছু না কিছু থেকে যাবে, যেটা থাকবে তার 20, যেটা থাকবে তার 20, যেটা থাকবে তার 20। তার মানে রিটেন ডাউন ভ্যালু মেথডে অ্যাসেটের ভ্যালু কিছু না কিছু থেকেই যাবে। কিন্তু তুমি যদি স্ট্রেট লাইন মেথড নাও, তুমি যত বছর লাইফ ডিসাইড করেছিলে, লাইফ শেষ হয়ে গেলে তার ভ্যালু তোমার যে অ্যাকাউন্টসে মেনটেন আছে, অ্যাকাউন্টসে যেটা মেনটেন আছে সেটা নীল হয়ে যাবে। অ্যাকচুয়াল ভ্যালু মার্কেটে ভ্যালু থাকতে পারে, আমি তোমার অ্যাকাউন্টসে যেটা তুমি মেনটেন করে রেখেছো সেটা নীল হয়ে যাবে। স্ট্রেট লাইন লজিক্যাল কোনটা? লজিক্যাল হচ্ছে রিটেন ডাউন ভ্যালু, লজিক্যাল হচ্ছে রিটেন ডাউন ভ্যালু। ক্যালকুলেশনের পারপাসে তুমি বলছো যে আমার স্ট্রেট লাইনটাই ভালো, একবার ক্যালকুলেট করে নিলে আর দেখতে হবে না, তারপরে ঘুমিয়ে যাব প্রত্যেক বছর ওইটাই। আর রিটেন ডাউন হলে প্রত্যেক বছর ক্যালকুলেট করতে হবে, তো কষ্ট আছে। হুম, রেসিডুয়াল ভ্যালু এস্টিমেট করতে হবে। তুমি যদি রেসিডুয়াল ভ্যালু এস্টিমেটই না করতে পারো তাহলে পুরোটা নিয়ে নেবে, রেসিডুয়াল ভ্যালু জিরো লিখবে। এস্টিমেট, লাইফও এস্টিমেট করতে হবে, রেসিডুয়াল ভ্যালুও এস্টিমেট করতে হবে। কার মেশিন কত বছর চলবে বলতে পারবে? হ্যাঁ, ড্রব্যাক স্ট্রেট লাইন মেথডে ড্রব্যাক আছে, ঠিক আছে। কোম্পানি কোম্পানি যে কোনো মেথড ইউজ করতে পারে, ঠিক আছে, কিন্তু ইনকাম ট্যাক্সের হিসাবে তোমাকে রিটেন ডাউনই ফলো করতে হবে। ইনকাম ট্যাক্স, কারণ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে ট্যাক্স যাবে, সে ওখানে ইচ্ছা খুশি করাতে দেবে না, ঠিক আছে। হ্যাঁ, ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে তোমাকে রিটেন ডাউনই ফলো করতে হবে, কিন্তু কোম্পানি, তার মানে কোম্পানি বা তুমি যখন অ্যাকাউন্টস মেনটেন করবে তোমাকে তাহলে দুটো ভাবে মেনটেন করতে হবে। একবার তোমাকে অ্যাকাউন্টসের পারপাসে মেনটেন করতে হবে, আরেকবার ইনকাম ট্যাক্সের পারপাসে মেনটেন করতে হবে। তাহলে তুমি কি করতে পারো, তুমি ফলো করতে পারো, তুমি ফলো করতে পারো ইনকাম ট্যাক্স যেভাবে ফলো করেছে, তার ফলে তোমার দুটোই কমপ্লাই হয়ে যাবে। তুমি যদি বলো কি আমি রিটেন ডাউন ফলো করবো, তার মানে তোমাকে তো ইনকাম ট্যাক্সে ট্যাক্স পে করার জন্য আবার দুবার খাটতে হবে, বুঝতে পারলে? আচ্ছা, এরপরে এসে যাও জার্নাল এন্ট্রি কি হবে। তাহলে কত টাকার ডেপ্রিসিয়েশন হবে বুঝতে পারলে কি হবে ক্যালকুলেশন দুটো মেথডে। এরপরে জার্নাল এন্ট্রি কি হবে, যেটাকে আমরা রেকর্ডিং বলছি। জার্নাল এন্ট্রি কি হবে, মেথড অফ রেকর্ডিং। রেকর্ডিং বলতে জার্নাল এন্ট্রি। জার্নাল এন্ট্রি আবার দুরকম হতে পারে, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, আর একটা হচ্ছে প্রভিশন ওয়ার্ড লেখা রয়েছে প্রভিশন মেথড। এটাকে প্রভিশন মেথড বলা হবে, প্রভিশন মেথড। আরেকটা হচ্ছে ডাইরেক্ট মেথড। প্রথমে আমরা দেখব ডাইরেক্ট মেথডে কি কি জার্নাল এন্ট্রি হয়ে থাকে। প্রথমে আমরা দেখব ডাইরেক্ট মেথডে কি কি জার্নাল এন্ট্রি হয়ে থাকে। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং এ তাহলে কি মেথড বললাম, অ্যাকাউন্টিং বলতে জার্নাল এন্ট্রির কথাই বলে। একটা হচ্ছে ডাইরেক্ট মেথড বললাম, আরেকটা বললাম ইনডাইরেক্ট মেথড বা প্রভিশন মেথড। ইনডাইরেক্ট মেথড আর প্রভিশন মেথড। প্রভিশন মেথড নেক্সট ডেতে করব। ডাইরেক্ট মেথডে কি জার্নাল এন্ট্রি আছে দেখে নাও, দুটো জার্নাল এন্ট্রি, দুটো তিনটে আছে, সেই জন্য এটা করিয়ে দিচ্ছি। ডাইরেক্ট মেথডে হোয়েন অ্যাসেট ইজ পারচেজ, হোয়েন অ্যাসেট ইজ পারচেজ, যখন তুমি অ্যাসেট পারচেজ করছো তখন কি হবে, যখন অ্যাসেট পারচেজ করো তখন এন্ট্রি কি হয়, ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্টকে ডেবিট করো। ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট কম্পিউটার হতে পারে, ফার্নিচার হতে পারে, বিল্ডিং হতে পারে, ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্টকে ডেবিট করো। টু কি করো, ক্যাশ, যদি ক্যাশে কেনো ক্যাশ করবে, যদি ব্যাংকের থ্রুতে করো ব্যাংক করবে, যদি তুমি ধারে কেনো কার নামে লিখবে, পার্টির নাম,
যাকে কি বলা হয় সান্ডি ক্রেডিটর। সান্ডি ক্রেডিটর তাহলে যে কোনো হতে পারে, তো ডিপেন্ডিং আপন কিভাবে করছো ট্রানজেকশন। হেডলাইন হোয়েন অ্যাসেট ইজ পারচেজ, যখন তুমি অ্যাসেট পারচেজ করছো, ঠিক আছে। এরপরে এরপরের এন্ট্রি কি হবে, হোয়েন depreciation is charged, when depreciation is charged to asset, যখন তুমি ডেপ্রিসিয়েশন কোথায় চার্জ করছো অ্যাসেটে, যখন তুমি ডেপ্রিসিয়েশন কোথায় চার্জ করছো অ্যাসেটে, অ্যাসেটে যদি ডেপ্রিসিয়েশন চার্জ করো এন্ট্রি কি হবে, ফিক্সড অ্যাসেটের ভ্যালু কমবে কি কমবে না, ফিক্সড অ্যাসেটের ভ্যালু কমে যাবে, ফিক্সড অ্যাসেটকে ক্রেডিট করতে হবে আর ডেপ্রিসিয়েশনকে, কারণ ডেপ্রিসিয়েশন ইজ লস, গোল্ডেন রুল কি বলছে লস ডেবিট হয়, তো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে টু ফিক্সড অ্যাসেট। হোয়েন টু অ্যাসেট, হোয়েন ডেপ্রিসিয়েশন ইজ চার্জ টু অ্যাসেট, তুমি যখন ডেপ্রিসিয়েশনটা চার্জ করছো, যত ডেপ্রিসিয়েশন এবছর হয়েছে সেটা যখন অ্যাসেটে চার্জ করছো, মানে অ্যাসেটে চার্জ করছো বলতে অ্যাসেটের ভ্যালু কমিয়ে দিচ্ছ, তখন এই এন্ট্রি করতে হবে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট। আচ্ছা আর একটা এন্ট্রি আছে দেখে নাও, হয়ে গেলে শেষ হয়ে যাবে। when depreciation is transferred to PL অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে পাঠাচ্ছ, পিএল অ্যাকাউন্টে পাঠাচ্ছ, যখন তুমি ডেপ্রিসিয়েশনকে পিএল অ্যাকাউন্টে পাঠাচ্ছ তখন এন্ট্রি কি হবে, ডেপ্রিসিয়েশন তো হয়েছে অ্যাসেট থেকে কমিয়ে দিয়েছো, আর সেই ডেপ্রিসিয়েশনকে কোথায় পাঠাতে হবে, দেখাতে হবে কোথায়, প্রফিট অ্যান্ড লসে, প্রফিট ডিটারমাইনের জন্য। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কি হয়ে যাবে, ডেবিট হবে কি ক্রেডিট হবে, ঠিক, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ডেপ্রিসিয়েশন। কি হলো, কি ভাগ কি করলাম, ডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথডও বলতে পারো বা প্রভিশন মেথডও বলতে পারো, ডাইরেক্ট মেথড আর ইনডাইরেক্ট বা প্রভিশন। ডাইরেক্ট মেথডে জার্নাল এন্ট্রি করতে হবে, তুমি অ্যাসেটে ডাইরেক্টলি চার্জ করবে, অ্যাসেটের ভ্যালুকে কমিয়ে দেবে, কিন্তু প্রভিশন মেথডে অ্যাসেটের ভ্যালুকে কমাবে না প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশনের জন্য। আমরা নেক্সট ডেতে ডিটেল ডিসকাশন করব ডাইরেক্ট মেথড প্রভিশন মেথড কি রয়েছে, ডিফারেন্স কি রয়েছে। আজকে তোমরা ডাইরেক্ট মেথডের তিনটে এন্ট্রি জেনে নিলে, আর নেক্সট ডেতে আরো ডিসকাস করব কি অ্যাসেট সেল করলে সেক্ষেত্রে প্রফিটও হতে পারে লসও হতে পারে, ওটা নেক্সট ডেতে হবে, আজকে এই পর্যন্তই রাখো।